Welcome to LA Online Education, the key of success. ওয়েলকাম স্টুডেন্টস। আগের দিন আমি ক্লাস 10 এর চলতরিৎ শুরু করেছিলাম। ওহম সূত্র পর্যন্ত বোধহয় আগের দিন হয়েছে। আমি তারপর থেকে এখন খানিকটা আলোচনা করছি। তো আমরা আগের দিন যেটা দেখেছি, চলতরিৎ হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা তড়িৎ উৎপন্ন হয় কোথা থেকে। ফার্স্ট আমরা দেখেছি যে ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হয়। একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে ঘর্ষণ করার ফলে তাদের মধ্যে একটা তড়িতের সৃষ্টি হয়। এই তড়িৎটা মূল কারণ হচ্ছে বস্তুর ভিতরে থাকা ইলেকট্রন। এই ইলেকট্রন হলো তড়িতের স্রোতের মূল কারণ। কোন কারণে উত্তেজিত হয়ে যখন ইলেকট্রন, আমরা জানি বস্তুর মধ্যে ইলেকট্রন আছে, তার সঙ্গে নিউট্রন প্রোটন আছে। তাহলে একটা পদার্থকে আর একটা পদার্থ দিয়ে যখন ঘর্ষণ করা হয়, তখন আমরা কি জানি পদার্থের ভিতরে থাকে নিউট্রন আর প্রোটন, কেন্দ্রের মধ্যে থাকে নিউট্রন আর প্রোটন, আর বাইরে থেকে ইলেকট্রন। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। এখন দুটি বস্তুকে ঘর্ষণ করার ফলে কি হয় না, উত্তেজিত হয়ে যাবে বস্তু। উত্তেজিত অবস্থায় এসে ইলেকট্রন একটা থেকে আরেকটায় চলে যায়, কক্ষ ত্যাগ করে। এইবার আমি এখানটা একটু মুছছি। এইবার দেখা যায় যে ইলেকট্রন উত্তেজিত হয়ে যখন একটা থেকে আরেকটায় চলে গেল, তাহলে আমাদের মূলত পরমাণুর মধ্যে নিউট্রন একটা সংখ্যা থাকে, ইলেকট্রন একটা সংখ্যা থাকে। ইলেকট্রন যতগুলো থাকে, প্রোটন ততগুলো থাকে। ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। তাহলে এইবার একটা গোটা পরমাণু নিশ্চয়ই, একটা পরমাণুর মধ্যে কোন রূপ তড়িৎ দেখা যায় না যখন সুস্থির থাকে। এবার যখন উত্তেজিত অবস্থায় একটা ইলেকট্রন চলে গেল বা কিছু সংখ্যক ইলেকট্রন চলে গেল, তখন কি হলো, এর মধ্যে প্রোটনটা সংখ্যায় বেশি হয়ে গেল, ইলেকট্রন কমে। তাহলে প্রোটন কমে গেলে, ইলেকট্রন কমে গেলে এর চার্জ হবে কত, পজিটিভ। আর যখন এর মধ্যে ইলেকট্রন এসে প্রবেশ করছে, তখন এর চার্জ হবে কত, নেগেটিভ। এই যে পজিটিভ নেগেটিভ এর তড়িতের সৃষ্টি হলেই হবে। এইভাবে একটা বস্তুর মধ্যে তড়িতের সৃষ্টি হবে, তড়িতের সঞ্চালন। তাহলে মূল কারণ কি? তাহলে তড়িৎ সঞ্চারের মূল কারণ ইলেকট্রনের আদান প্রদান। তাহলে ইলেকট্রন কম বেশি হলেই প্রোটন হতে পারে না, প্রোটন যেতে পারে না, প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে প্রোটন যেতে পারছে না, যেতে পারছে একমাত্র ইলেকট্রন, একটা থেকে আর একটা। যেখানে যাচ্ছে সেখানে ইলেকট্রন সংখ্যা বেশি, যেখান থেকে যাচ্ছে সেখানে ইলেকট্রন সংখ্যা কম। ইলেকট্রন সংখ্যা কম হলে প্রোটন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। যেহেতু ইলেকট্রন আর প্রোটন সমান সমান, তাহলে ইলেকট্রন যদি কমে যায় তাহলে প্রোটন সংখ্যা বেশি হবে। প্রোটন সংখ্যা বেশি হলে এ হয়ে যাবে পজিটিভ। আর যে এর মধ্যে ইলেকট্রন যখন প্রবেশ করছে, তখন এর হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা কম, তাহলে সে হবে নেগেটিভ। এইভাবে দুই বিপরীত ধর্মী তড়িতের সৃষ্টি হচ্ছে। তাহলে তড়িৎ হচ্ছে সবসময় আমরা দেখতে পাই দুই প্রকার, একটি ধনাত্মক বা পজিটিভ, আর একটি ঋণাত্মক বা নেগেটিভ। এই দুই প্রকার তড়িৎ হচ্ছে তার ধনাত্মক আর ঋণাত্মক। এই দুই প্রকার তড়িৎ মিলে আমাদের এই তড়িৎ সৃষ্টি হয়। এবার ওহম সূত্রে আমরা আলোচনা করেছি আগের দিন। আজকে আমি তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নষ্ট ভোল্ট। ওহম সূত্রের সঙ্গে সঙ্গে আমি বিভব প্রভেদ, তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎচালক বল তিনটি আলোচনা করা হয়েছে। এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নষ্ট ভোল্ট। একে আবার বলা হয় আভ্যন্তরীণ বিভব পতন। আভ্যন্তরীণ বিভব পতন। তাহলে এখন আমরা দেখব আভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট কাকে বলে। এটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস 10 এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো জিনিসটা কি, আমরা দেখি একটা ব্যাটারি, ধরো একটা ব্যাটারি, সেই ব্যাটারির মধ্যে কি আছে,
দুটো মেরু আছে। কি সেই মেরু? একটা প্লাস একটা মাইনাস। এই হচ্ছে একটা ব্যাটারি। তাহলে এই ব্যাটারিটাকে আমি যদি এখানে এর মধ্যে দিয়ে এখান থেকে এখানে তড়িৎ চালনা করি, তাহলে আমি যদি এটাকে একটা রোধ হিসাবে তুলনা করি, তাহলে এ আর বি দুটো প্রান্ত এর মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা যাচ্ছে এবং এর রোধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এ তড়িৎচালক বল ই যদি হয় কত হচ্ছে আই ইন্টু আর। তাহলে এইখানে আই ইন্টু আর, এইখানে এর একটা তড়িৎচালক বল পাওয়া যায়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার না, এইখানে যে পাতগুলো আছে ভিতরের দিকে, এখানে তামার পাত আছে। এই তামার পাতে কি হয় না, বাইরে তড়িৎ যাচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, কিন্তু ভিতরে তড়িৎ যাচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। এই হচ্ছে মজা, নেগেটিভ টু পজিটিভ। তাহলে এইখানে যদি তড়িৎটা যায়, এই তড়িৎটা ব্যাটারির মধ্যে যে সমস্ত উপাদান আছে, যে উপাদান দিয়ে তৈরি, তামা, দস্তা এবং অ্যাসিড ইত্যাদি নানা রকম যে সমস্ত জিনিস দিয়ে তৈরি, তাদের মধ্যে একটা রোধ সৃষ্টি হবে। সেই রোধটা কি করবে না, তারা আভ্যন্তরীণ রোধ এবং সেটা এর পরিবাহীকে ভিতর থেকে বাধা দেবে প্রবাহ যেতে। তাহলে সেইটাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এইটাকে আমি আর দিয়ে সূচিত করি। তাহলে এইখানে পরিবাহী তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক থেকে ধনাত্মকে যেতে যে বাধার সম্মুখীনটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড আভ্যন্তরীণ রোধ। এই রোধের কোনো বাধাবাহ তড়িৎচালক বল আমরা বাইরের বর্তনীতে পাই না, এবং এটাকে এই জন্যই বলা হয় নষ্ট ভোল্টেজ। কারণ ব্যাটারি যদি আমরা রেখে দিই, তাহলে ব্যাটারি আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে, না ইউজ করলেও ডিসচার্জ হবে। তাহলে দ্যাট ইজ নষ্ট ভোল্টের প্রভাবে এর ডিসচার্জ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমার নষ্ট ভোল্ট আমি কি করে বার করবো? আভ্যন্তরীণ তড়িৎচালক বল তখন আই ইকুয়াল টু কত হবে না, আই ইকুয়াল টু কত হবে না, আই ইন্টু আর। প্রবাহ তো একই, বাইরেও যা প্রবাহ ভিতরেও তাই প্রবাহ। তাহলে আভ্যন্তরীণ রোধ যদি আর হয়, তাহলে এটা হবে আই আর, এইভাবে আই আর। তখন টোটাল ই যেটা হবে, সেটা হবে তড়িৎচালক বল যেটা হবে, সেটা ই ইকুয়াল টু কি হবে, আই আর প্লাস আই আর। দ্যাট ইজ, তাহলে এই আভ্যন্তরীণ রোধটাকে আমরা কি করে বার করব? আভ্যন্তরীণ রোধ বার করার এবার প্রসেসটা দেখো কিভাবে আমরা আভ্যন্তরীণ রোধটাকে বার করব। আর আভ্যন্তরীণ রোধ এখানে আর, এই আরটাকে বার করতে হবে। তাহলে আরটাকে বার করতে গেলে আমি কি করব? পুরো সমীকরণটাকে উল্টে নিই। আই আর প্লাস আই আর ইকুয়াল টু ই, দ্যাট ইজ আই আর ইকুয়াল টু ই মাইনাস আই ক্যাপিটাল আর। তাহলে আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, এখানে আমি এইটাকে ভি ধরে দিলাম। ও সূত্র থেকে আমরা জানি অমাত্রা এবং রোধের গুণফল হচ্ছে বিভক্ত। তাহলে আর ইকুয়াল টু কি হবে না, ই মাইনাস ভি বাই আই, অর্থাৎ আভ্যন্তরীণ রোধ সমান আমরা এটা লিখতে পারি যে আভ্যন্তরীণ রোধ হচ্ছে কি না, তড়িৎচালক বল বিযুক্ত বিভব প্রভেদ বাই প্রবাহমাত্রা। তাহলে এইভাবে আমরা আভ্যন্তরীণ রোধটাকে বার করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি নষ্ট হওয়ার জিনিসটা বোঝা গেল, পরিবাহী তড়িৎ কোষের অভ্যন্তরে প্রবাহ চলাকালীন যে বাধার সম্মুখীন হয়, দ্যাট ইজ নষ্ট ভোল্ট। সেই ভোল্টটা হচ্ছে তড়িৎচালক বল, সেই ভোল্টটা আমার বাইরের বর্তনীতে কোনো কাজে আসে না, তাহলে দ্যাট ইজ হচ্ছে নষ্ট ভোল্ট। আমরা একটা এই তড়িৎ সংক্রান্ত ক্ষেত্রে আমরা একটা কথা শুনি যে ইএমএফ কি। দেখবে ইএমএফ জিনিসটা কি, ই এম এন্ড এফ, এটা পুরো কথা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে একটা বল, যে বলটা হচ্ছে কাজ করবে। কখন দেখা যায়? যখন কোনো বর্তনীতে আর সমান শূন্য হবে, অর্থাৎ রোধ হবে বর্তনী শূন্য,
সেই বর্তনীতে তড়িৎচালক বল কত হবে না I ইনটু 0 প্লাস I ইনটু R অর্থাৎ 0 প্লাস IR অর্থাৎ E ইকুয়াল টু IR। এই জিনিসটা তাহলে এইখানে যে তড়িৎচালক বল সেইটাকে আমরা বলবো ইএমএফ। এখানে তড়িৎচালক বলটাকে বলা হচ্ছে ইএমএফ, ঠিক আছে। অর্থাৎ রোধ শূন্য কোন বর্তনীতে যে তড়িৎচালক বলটা কাজ করে সেটাকে আমরা ইএমএফ বলতে পারি। ওই বর্তনীতে রোধ তখন শূন্য হবে, এটাকে আমরা ইএমএফ বলি, ইলেকট্রোমোটিভ ফোর্স, E ইকুয়াল টু IR। এখন দেখো এটা গেল। এরপর আমরা আগের দিন খানিকটা আলোচনা করেছি যে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন বিষয়ের উপর নির্ভর করে। ইম্পর্টেন্ট কোশ্চেন, পরিবাহী রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা দেখি যে রোধ যদি হয় R, এই পরিবাহী রোধ যে জিনিসগুলোর উপর নির্ভর করে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদ, 3 নম্বর হচ্ছে পরিবাহী উপাদান। দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান উষ্ণতার উপর নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মেইনলি হচ্ছে তিনটে, পরিবাহী দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদান। এখন আমি এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। পরিবাহী উপাদান মানে তো বিভিন্ন পরিবাহী রোধ বিভিন্ন হয়, এটা আমাদের জানা আছে, তার পরিবাহিতা বিভিন্ন হয় এবং পরিবাহী রোধটাও বিভিন্ন হয়। এখন দেখো এই দুটো জিনিসকে আমরা কিভাবে মাপতে পারি। একটা হচ্ছে পরিবাহী দৈর্ঘ্যটা কত আমি ধরে নিলাম L, প্রস্থচ্ছেদটা কি হবে ধরে নিলাম A। প্রস্থচ্ছেদ মানে গোল মুখ, যেটা এটা একটা তার যদি হয় তাহলে এই গোল মুখটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ। দিস ইজ A and দিস ইজ হচ্ছে L, এই দৈর্ঘ্য। এখন রোধ কত আমি এখানে লিখলাম, রোধটা সমান R ধরে নেব। তাহলে 1 নম্বর হচ্ছে রোধ হচ্ছে পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পরিবাহী দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, পরিবাহী দৈর্ঘ্য কম হলে রোধ কম হবে। পরিবাহী দৈর্ঘ্য R ভ্যারিয়ার L, এটা হলো পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরিবাহী রোধ প্রস্থচ্ছেদের সঙ্গে বস্তানুপাতে পরিবর্তিত, 1/8। অর্থাৎ প্রস্থচ্ছেদ যদি বড় হয় রোধ কম হবে, প্রস্থচ্ছেদ যদি ছোট হয় রোধ বেশি হবে। কেন? এখানে প্রবাহ বাধার সম্মুখীন হবে না যদি বড় হয়, প্রবাহ ইলেকট্রন স্রোত যেতে অনেকটা জায়গা পাবে, সেই জন্য কি হবে না রোধটা কমে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এটা সম্পর্কটা হচ্ছে এটা 2 নম্বর। তাহলে R ভ্যারিয়াস L আর R ভ্যারিয়াস 1/L, এই দুটোকে নিয়ে আমি দেখি এক করে দিয়ে কি পাওয়া যায়। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যদি সমন্বয় করি তাহলে কি পাবো, R ভ্যারিয়াস L/A, বা R ইকুয়াল টু ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে রো ইনটু L/A। হোয়াট ইজ দিস? এইটাকে বলা হয় রো, এটাকে বলা হয় ধ্রুবক। রো ইকুয়াল টু ধ্রুবক, দিস ইজ রোধাঙ্ক, এটাকে বলা হয় রোধাঙ্ক। কি করে বলবো রোধাঙ্ক? যখন L ইকুয়াল টু 1 হবে, A ইকুয়াল টু 1 হবে, তখন R ইকুয়াল টু কত হবে? R ইকুয়াল টু রো হবে। অর্থাৎ তখন এটাকে আমরা বলবো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত পরিবাহীর রোধ হলো তার রোধাঙ্ক, এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক। তাহলে রোধাঙ্ক কাকে বলে? রোধ থেকে রোধাঙ্ক আসছে, দেখো রোধাঙ্ক কাকে বলে না, যখন A ইকুয়াল
এই দৈর্ঘ্যমান অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ যুক্ত পরিবাহীর রোধকে রোধাঙ্ক বলা হচ্ছে। ঠিক আছে, তাই রোধাঙ্কটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রোধাঙ্ক এইটা থেকে আমি একটা প্রশ্ন দেখো, এই রোধাঙ্কের এককগুলো আছে। রোধাঙ্কের একক এসআইতে এসআই একক আমি রোধাঙ্ক আর রো সমান কি যদি রোধাঙ্কটা বার করে, তাহলে রো সমান কত হবে? আর এ বাই এল। রোধাঙ্কের এসআই একক বার করো। আমার প্রশ্ন আসবে রোধাঙ্কের এসআই এককটি লেখো। এইবার আমরা রোধাঙ্কটা আগে বার করেছি যে রোধাঙ্ক রো সমান কি না আর ইন্টু এ বাই এল। তাহলে দেখো আর মানে হচ্ছে রোধ, তার রোধের একক কত হচ্ছে? রোধের একক হচ্ছে ওহম। এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল একক কি? এসআই এককে ক্ষেত্রফলের মিটার স্কয়ার বাই দৈর্ঘ্য হচ্ছে কত? এম মানে মিটার। এই হচ্ছে কথা। তাহলে আমার দুটো একক থেকে দুটো মিটার থেকে একটা মিটার কেটে গেলে কি থাকছে? ওহম মিটার। এইটা হচ্ছে রোধাঙ্কের এসআই একক। আমি এইভাবে আসবো, তাহলে রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, সিজিএস হচ্ছে ওহম সেন্টিমিটার। তাহলে এই হলো রোধাঙ্কের এসআই একক। তাহলে রোধাঙ্ক জিনিসটা বুঝলাম, তার একক বুঝলাম। এইবার আমি আসবো মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা ক্লাস 10 এ খুবই দরকারি। সেটাকে আমরা বলবো পরিবাহিতাঙ্ক। না, ফার্স্ট আমি রোধাঙ্কের আরেকটা আমি প্রশ্ন এখানে বাদ চলে যাচ্ছে, একটা আমি দিয়ে দিই। এই প্রশ্নটা প্রায় আসে, যেটা হচ্ছে তামা রোধাঙ্ক বা তামা বা অন্য যে কোনো ধাতু দিতে পারে। তামা রোধাঙ্ক, তামা রোধাঙ্ক 1.68 into 10 to the power minus 6, 1.68 into 10 to the power minus 6 ওহম মিটার। এটা বলতে কি বোঝো? তাহলে খুব ইম্পর্টেন্ট। এখানে তামা না দিয়ে অন্য যে কোনো ধাতু দিতে পারে, রোধাঙ্কের মান পরিবর্তিত হয়ে যে কোনো হতে পারে। তাহলে এইখানে আমরা এই কথাটা দিয়ে আমরা কি বুঝবো না, এর সঙ্গে একটা উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, উষ্ণতায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখানে উষ্ণতার উল্লেখটা করতেই হবে। উষ্ণতার হেরফের হলে কিন্তু রোধের মানের পরিবর্তন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝবো না, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার ব্লকের দুই প্রান্তের যে রোধ, সেটা হচ্ছে তামার ব্লক নেওয়া হলে তার দুই প্রান্তের যে রোধ, সেই রোধের মান হবে এত। এটা হচ্ছে উষ্ণতা কিন্তু ফিক্সড 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মিটার দৈর্ঘ্য 1 বর্গ মিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার ব্লকের দুই পিঠে দুই পৃষ্ঠে যে রোধ পাওয়া যাবে তার মান হচ্ছে। এইটা হলো খুব সহজ যে লেখাটা। দেখবে তামার জায়গায় রূপা, সীসা যা কিছু দিতে পারে, উত্তর কিন্তু স্টাইল একই হবে। এরপরে আমি আসবো একটা ক্লাস 10 এর খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। কিসে আসবো? পরিবাহিতাঙ্ক। এই জিনিসটা কি? পরিবাহিতাঙ্কটা বুঝতে গেলে ফার্স্ট আমাদের যেটা পরিবাহিতাটা আগে বুঝতে হবে। পরিবাহিতা আমরা জানি যে কোনো বস্তু যারা তাপ বইতে পারে তাকে পরিবাহী বলা হয়, এবং তার তাপ পরিবহন করার ক্ষমতাটাকে বলা হচ্ছে পরিবাহিতা। এবার পরিবাহিতাটা বোঝা গেল, কিন্তু পরিবাহিতাঙ্ক জিনিসটা, তাহলে তাপ পরিবাহিতা যেমনটা হলো, আমি পরিবাহিতাঙ্ক এটা যদি কে দিয়ে সূচিত করি, তাহলে আমার রোধাঙ্ক কত ছিল? রোধাঙ্ক ছিল রো।
তাহলে এইখানে আমার পরিবাহিতাঙ্কের সঙ্গে এর সম্পর্কটা কি হবে? পরিবাহিতাঙ্ক k = 1/√। অর্থাৎ পরিবাহিতাঙ্ক আমরা তাকে বলবো রোধাঙ্কের অনন্যক। রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ক কাকে বলে? না আমরা ভাষায় লিখব রোধাঙ্কের অনন্যক রাশিকে বলা হয় পরিবাহিতাঙ্ক। দেখো এটা খুব মজার জিনিস। আমি মজার জিনিস বলছি এই কারণে এইগুলোকে একটু লক্ষ্য করতে হবে। রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক দুটোর একক দেখো লক্ষ্য করে। রোধের একক কি হচ্ছে? ওহম। আর পরিবাহিতাঙ্কের একক কি হবে? মোহ। কি হবে? মোহ। ঠিক আছে, মোহ বলা হয়। এটা একটু উল্টে দিতে হবে। ইংরেজিতে আমি যদি লিখি, ইংরেজিতে লিখলে কি হবে? এটা OHM, এটা হবে ঠিক MHO, মোহ। যেহেতু অনন্যক রাশি, তাহলে রোধের একক যদি এটা যদি ওহম হয়, এ হচ্ছে মোহ। তাহলে দেখো লক্ষ্য করে চিহ্নটা, ওহমের চিহ্নটা কি? ওহমের চিহ্নটা হচ্ছে এই, দেখো এর চিহ্ন উল্টে যাবে। এর চিহ্ন যদি এটা হয়, এর চিহ্ন হবে এটা। তাহলে এই একদিকে হচ্ছে রোধের একক হচ্ছে ওহম, OHM, এটাকে উল্টে গেল, বাংলা উচ্চারণ উল্টে যাবে, মোহ হবে উচ্চারণটা। তাহলে এখানে MHO। তাহলে আমরা দুটো জিনিসই একে অপরের অনন্য, সেটা আমি ভালো করে বলতে পারলাম। তাহলে রোধের একক যেমন ওহম, এর একক হবে মোহ। এবং এমনকি শুধু এই নয়, এই যে চিহ্ন, যে সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা লিখি, সেটা পর্যন্ত উল্টে যায় পরিবাহিতাঙ্ক থেকে। তাহলে আশা করি বোঝা গেছে পরিবাহিতাঙ্ক ব্যাপারটা। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহী এবং অন্তরক দুটো। তাহলে পরিবাহিতাঙ্ক ব্যাপারটা বোঝা গেল। পরিবাহিতাঙ্ক যাকে আমরা কন্ডাক্টিভিটি বলে থাকি, কন্ডাক্টিভিটি, দ্যাট ইজ পরিবাহিতাঙ্ক। এটা পরিবাহিতা, কন্ডাক্টিভিটি, এটা পরিবাহিতার উপর পুরোপুরি নির্ভর করছে। একটা বস্তু কিভাবে পরিবাহিত হয়। একক দৈর্ঘ্য, নির্দিষ্ট সংখ্যায় একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদযুক্ত বস্তু যে তা পরিবহন করে, সেটাকে আমরা পরিবাহিতা বলছি। তাহলে পরিবাহিতাঙ্ক বলছি। তাহলে এর এককটা কি হবে? পরিবাহিতাঙ্কের একক আমি বললাম আগে কি না, মো। MHO, মো। SI কোএফিসিয়েন্ট পার m⁻⁻1, মো m⁻⁻1। সিজিএস হচ্ছে মো cm⁻⁻1। ঠিক আছে, এটা একক SI আর সিজিএস। এরপরে আমি আসবো বিভিন্ন পরিবাহী সম্পর্কে কিছু জানার জন্য। এমন দেখো পরিবাহী কাকে বলে? পরিবাহী কাকে বলে? পরিবাহী হচ্ছে যার মধ্যে দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে, তাকে বলা হচ্ছে পরিবাহী। এই পরিবাহীকে আবার কয়েকটা ভাগে ভাগ করা আছে। এটা আমরা আগেতে জেনেছি, আগে কিছু ক্লাসে আমরা জেনেছি যে পরিবাহী হচ্ছে যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে বা তাপ যেতে পারে, তাকে তড়িতের পরিবাহিতা। এর মধ্যে দিয়ে দেখো পরিবাহীকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কি না, ফার্স্ট হচ্ছে এক নম্বর হচ্ছে পরিবাহী, দু নম্বর হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী জিনিসটা কি? এর মধ্যে দিয়ে কিছুটা তড়িৎ যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে জার্মেনিয়াম,
সিলিকন ইত্যাদি সৌর প্রস্তুত এগুলো কাজে দেয়। তাহলে অর্ধ পরিবাহী হচ্ছে কিছু তড়িৎ এর মধ্যে দিয়ে যেতে পারে। আচ্ছা, অতি পরিবাহী, অতি পরিবাহী, অতি পরিবাহী জিনিসটা কি? সুপার কন্ডাক্টর বলা হয় এগুলোকে। দেখো, যদি আমি তাপমাত্রা কমাই তাহলে তার রোধাঙ্ক ক্রমশ বাড়ে। তাহলে এমন একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি আমি আসি, এই তাপমাত্রা কমাতে কমাতে, যেটাকে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হয়, সেই ক্রিটিক্যাল টেম্পারেচার এলে তার তাপমাত্রা হ্রাস পায়, সে তখন একটা অতি পরিবাহীতে পরিণত হয়। যেমন দেখো, আমি একটা পদার্থের নাম বলছি নিওবিয়াম নাইট্রাইট। নিওবিয়াম নাইট্রাইট এই জিনিসটা কি? নিওবিয়াম নাইট্রাইট জিনিসটা কি? NBN, NBN এর সঙ্গে নিওবিয়াম নাইট্রাইট। এটা 16K 16K উষ্ণতায় কেলভিন স্কেলে এ অতি পরিবাহীতে পরিণত হয়, অতি পরিবাহীতে পরিণত হয়। তখন এর রোধাঙ্ক পুরো হ্রাস পেয়ে যায়, শূন্য হয়ে যায়, এবং দ্রুত সে তখন প্রচুর পরিমাণ ক্ষমতা তার মধ্যে অর্জিত হয়। হ্যাঁ, এটা নিওবিয়াম। এছাড়া সীসা আছে, পারদ আছে, এগুলো কিন্তু আমার অতি পরিবাহীর মধ্যে পড়ে। সীসা, পারদ ইত্যাদি এরাও হচ্ছে। এর মধ্যে একটা, এটা যে ক্রিটিক্যাল টেম্পারেচার, সংকট তাপমাত্রা, সংকট তাপমাত্রা, যে তাপমাত্রায় এর রোধাঙ্ক শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এমন একটা টেম্পারেচার কমাতে কমাতে এমন একটা টেম্পারেচার আসবে তাপমাত্রা শূন্য হয়ে যাবে, সেখানে হচ্ছে অতি পরিবাহী তে পরিণত হবে। তাহলে এগুলো ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। তাহলে এরপরেও আমার একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা যেটা পরিবাহী কুপরিবাহী পড়েছি, এখানে আমরা কুপরিবাহী পড়বো না, এখানে আমরা এটা পড়বো অন্তরক। তাহলে অন্তরক, অন্তরক কাকে বলছে? যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। অন্তরক মানে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, তড়িৎ প্রবাহিত হতে পারে না। যেমন ধরো ইবোনাইট, ইবোনাইট, ব্যাকেলাইট, ঠিক আছে, এই পদার্থগুলোর মধ্যে তড়িৎ যেতে পারে, এগুলো দিয়ে বৈদ্যুতিক সুইচ তৈরি করা হয়, যার জন্য এইগুলো তড়িৎ এখান থেকে আসতে পারে না, সুইচের মধ্যে হাত দিলে কাট হয় না। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার আমি বাকিটা আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।